তাহলে আমি লাস্ট ক্লাস পর্যন্ত যা হচ্ছিল যে চ্যাপ্টার 4 বলতেছিলাম, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এন্ড আনসিমেট্রিক্যাল ফল্টস। আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট প্রথমে সেরে আসলাম, তারপরে আনসিমেট্রিক্যাল ফল্টে গেলাম। আনসিমেট্রিক্যাল ফল্টে আমরা বিভিন্ন ক্যাটাগরি, যে আনসিমেট্রিক্যাল ফল্ট, লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন এবং লাইন টু গ্রাউন্ড, এই 3 ক্যাটাগরির আনসিমেট্রিক্যাল ফল্ট। সলিড ফল্ট দেখলাম প্রথমে, পরে দেখলাম আবার ফল্টটা যদি থ্রু ইম্পিডেন্স হয় তাহলে সেই সব ক্ষেত্রে আমাদের ওই ট্রিটমেন্ট গুলো কেমন হবে, অর্থাৎ সেখানে ফল্ট কারেন্টটা নির্ণয়ের জন্য যে সংশ্লিষ্ট ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো কিভাবে ডিডিউস করা যায় সেটা আমরা দেখে আসলাম। তো আমি এখন আজকে একটা এক্সাম্পলে তোমাদের যাই, একটা অঙ্ক দেখাই। এই অঙ্কটা স্টিভেনসন বইয়ের না, কিন্তু আমি তোমাদেরকে বলে এসেছি যে এই স্টিভেনসন বইয়ের এক্সাম্পল 12-1, তারপরে 12-2, এইগুলো তোমাদের করার জন্য আর কি। 12-2 মানে লাইন টু লাইন ফল্টে যেটা, সেটারও এক্সাম্পল 12-2 আমি করতে বলে এসেছি। তারপরে 12-3 যেটা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, সেটাও আমি করতে বলেছিলাম। এখানে বোধহয় লাইন অঙ্কটা কিছুটা করেও দেওয়া আছে, কিছুটা কেটে গেছে সেদিকে। এখন আমি যাচ্ছি যে এটা তো ফল্ট থ্রু ইম্পিডেন্স আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে এসেছি। এই লাস্টের ক্যাটাগরি লাইন টু গ্রাউন্ড আর লাইন টু লাইন ফল্টটাই দেখিয়েছি থ্রু ইম্পিডেন্স। কিন্তু যেটা বলে এসেছিলাম যে লাইন টু গ্রাউন্ড ফল্ট থ্রু ইম্পিডেন্স, এইটার যেহেতু এক্সপ্রেশন গুলো বড়, ডিডাকশন গুলো বড়, এই জন্য পরীক্ষার জন্য এটা আমি দেব না, এটা আমি বাদ দিয়ে দেবো আর কি। এখন আমি তোমাদেরকে একটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা হচ্ছে এইরকম ধরনের, এইটা স্টিভেনসন বইয়ের না। বলছে কি আমি এখানে টেক্সটের মধ্যে যা আছে সেইটা আমি বলে দিচ্ছি আর কি, এখানে কিরম ধরনের হচ্ছে সেটা হচ্ছে এই অঙ্কটা এখানে এসছে। এই হচ্ছে সিস্টেমটা, পাওয়ার সিস্টেমটা একটা জেনারেটর জেনারেট করে একটা ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ আপ করে নিচ্ছে, আপ করে নিয়ে তারপরে এটাকে ট্রান্সমিশন লাইন দিয়ে এই পাওয়ারটা আরেকটা ট্রান্সফরমার দিয়ে আবার স্টেপ ডাউন করে দুটো মোটর লোডে সাপ্লাই দিয়েছে, দুটো মোটর M1 এবং M2। এখন আমাদের এই জেনারেটরের ডিটেল স্পেসিফিকেশন গুলো, রেটিং গুলো সব দেওয়া আছে। জেনারেটরটা হচ্ছে ওয়াই কানেক্টেড এবং নিউট্রালটা গ্রাউন্ডেড থ্রু 2 ohms রিঅ্যাক্টর, ঠিক আছে তো, 2 ohms রিঅ্যাক্টর। আর এই জেনারেটরের রেটিংটা হচ্ছে, এই কথাবার্তাগুলো টেক্সটের মধ্যেই বলা আছে, তা এখানে যেহেতু সংক্ষেপ করে বলা আছে এই জন্য আমি এখান থেকে শুরু করছি। 30 MVA 13.8 kV, এইটা হচ্ছে X ডাবল প্রাইম মানে সাবটাঙ্গিয়ার রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে 15%, নেগেটিভ সিকোয়েন্সটা 15%, জিরো সিকোয়েন্সটা 5%। এই সাবটাঙ্গিয়ার রিঅ্যাক্ট্যান্স মানে আগে আমি বারবার বলে এসেছি, এইটাই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। তারপরে ট্রান্সফরমার T1 নামকরণ করা আছে। এই T1 এর এই জেনারেটর সাইডটা ডেল্টা, লাইন সাইডটা ওয়াই সলিডলি গ্রাউন্ডেড, এটা রেটিংটা এরকম 35 MVA। এই জেনারেটরের দিকে 13.2 kV এবং লাইন সাইডে 115 kV। এখানে একটা জিনিস লক্ষ্য করো, জেনারেটরের রেটিং, ভোল্টেজ রেটিং আর এখানকার ভোল্টেজ রেটিং এর একটা ডিফারেন্স আছে, এই কথাটা মনে রেখো। আর এখানকার লিকেজ রিঅ্যাক্ট্যান্সটা 10%। এই লিকেজ রিঅ্যাক্ট্যান্স মানেই হচ্ছে, শুধু যদি বলা থাকে লিকেজ রিঅ্যাক্ট্যান্স, তাহলে আমরা ধরতে হবে আমাদেরকে এখানে যে পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স তিনটি ওই লিকেজ রিঅ্যাক্ট্যান্সের সঙ্গে সমান। আর এই যে ট্রান্সমিশন লাইনটা, এটা এর পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স দুটোর মান সমান 80 ohms করে। জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সটার মান হচ্ছে 200 ohms। ট্রান্সফরমার 2 তে T2 যেটা বলছি, এটাতে ট্রান্সফরমারটা লাইনের দিকে ওয়াই কানেক্টেড, সলিড গ্রাউন্ডেড, আর মোটরের দিকে, লোডের দিকে হচ্ছে ডেল্টা কানেক্টেড, এবং এর রেটিংটা এরকম ধরনের 35 MVA, লাইন সাইডে 15 kV আর লোডের সাইডে 13.2 kV, আর লিকেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 10%। মোটর দুটো M1 এবং M2 নামকরণ করা। M1 হচ্ছে ওয়াই কানেক্টেড থ্রু রিঅ্যাক্ট্যান্স, গ্রাউন্ডেড থ্রু রিঅ্যাক্ট্যান্স এই যে 2 ohms,
আর এর রেটিং হচ্ছে এরকম 20 MVA এবং ভোল্টেজটা হচ্ছে 12.5 কেভি। আর সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এবং নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, সাবট্রানজিয়েন্ট মানে এখানে আবারও বলি পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স 20% করে, আর নেগেটিভ সিকোয়েন্স জিরো সিকোয়েন্স হচ্ছে 5%। মোটর 2 যেটা, এটা ওয়াই কানেক্টেড, না নিউট্রাল ইজ আনগ্রাউন্ডেড, 10 MVA এবং এইভাবে জিনিসগুলো দেওয়া আছে। এই দুই মোটর আইডেন্টিক্যাল, শুধু এদের পাওয়ার রেটিংটা আলাদা। আর এই মোটরটার হচ্ছে ওয়াই কানেক্টেড নিউট্রালে একটা রিঅ্যাক্ট্যান্স আছে, আর এটা নিউট্রালে সলিড আনগ্রাউন্ডেড নিউট্রাল। এই প্রবলেমটাই বলছে কি, একটা পয়েন্ট পি নিচ্ছে ট্রান্সমিশন লাইনের দিকে, ট্রান্সফরমার T1 এর জাস্ট লাইন সাইডের দিকে, এখানে একটা ফল্ট হচ্ছে। আর এখানে বলে দিচ্ছে এই প্রিফল্ট ভোল্টেজ অ্যাট দিস পয়েন্ট, ফল্ট হওয়ার আগে এই জায়গার ভোল্টেজটা ছিল 120 কেভি। এখানে বলে দিচ্ছে প্রিফল্ট ভোল্টেজ at point P is 120 কেভি। ঠিক আছে তো? এখন এখানে বলছে যে ফল্ট কয়েক ক্যাটাগরির ফল্ট। প্রথমে বলছে দেখো যে এই লাইন টু গ্রাউন্ড ফল্ট সলিড, অর্থাৎ এখানে লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে, সলিড ফল্ট হবে। আর 2 নম্বর কেসটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট কিন্তু থ্রু 30 ohms রেজিস্ট্যান্স, এটা কিন্তু মনে রেখো 30 ohms রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে ফল্ট হচ্ছে থ্রু ইম্পিডেন্স, যেটা আমরা বলছিলাম এখানে থ্রু রেজিস্ট্যান্স। তারপর একটা 3 নম্বরটা হচ্ছে লাইন টু লাইন সলিড ফল্ট, যেটা এখানে সবই এখানে ফল্ট, সলিড ফল্ট। আর একটা হচ্ছে লাইন টু লাইন থ্রু 30 ohms রেজিস্ট্যান্স। 5 নম্বরটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, সলিড ফল্ট এটা। আর 6 নম্বরটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট থ্রু ইম্পিডেন্স 30 ohms রেজিস্ট্যান্স। এখানে হলে যদি হয় তাহলে আমাদের এইসব ফল্ট কারেন্ট গুলো নির্ণয় করতে বলছে আর কি। এই জায়গার সব ফল্ট কারেন্টটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে এই কত ফল্ট কারেন্ট বলেছে যে ডিটারমাইন দ্য ফল্ট কারেন্ট হোয়েন এই ক্যাটাগরির ফল্ট গুলো এখানে ঘটে আর কি। এই প্রবলেমটা আমরা প্রথমে সলভ করবো এইভাবে যে প্রথমে দেখো এগুলোকে একটা কমন বেজের এই প্রত্যেকটা প্যারামিটার কনভার্ট করে নিতে হবে। আমরা জানি এটা একটা কমন বেজে নিতে হয়, তার কারণ এটা 30 MVA 13.8 কেভি। ট্রান্সফরমারটা এখানে 13.2 কেভি, এখানে 115 কেভি, অতএব এখানেও এইসব চেঞ্জ হয়ে যাবে রিঅ্যাক্ট্যান্স গুলোর মান। এই রিঅ্যাক্ট্যান্স এর মান এই 30 যদি আমি বেস ধরে নিই, 30 MVA জেনারেটরটা বেস ধরি, আর 13.8 কেভি জেনারেটর বেস ধরি, তাহলে এই অনুযায়ী যা বেস ধরবো সেই অনুযায়ী এইসব রিঅ্যাক্ট্যান্স এর মানগুলো পিইউতে কনভার্ট করতে হবে। ট্রান্সফরমার 2 এরও তাই, এইসব বেস যে বেস নতুন একটা বেস যেটাই ধরবো সেটা দিয়ে এইসব রিঅ্যাক্ট্যান্স গুলো মডিফাই করতে হবে। মোটরের বেলাতেও তাই। এখন দেখো এখানে কিভাবে অঙ্কটাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মুভ করানো হয়েছে। যে আমি ধরে নিচ্ছি এখানে অঙ্কটায় যে জেনারেটরের যে রেটিং, পাওয়ার রেটিং 30 MVA, এটা হচ্ছে বেস পাওয়ার ধরা হয়েছে। আর জেনারেটরের যে ভোল্টেজ সেটাকে বেস ভোল্টেজ ধরা হয়েছে। হ্যাঁ, এই দুটোকে যদি ধরা হয় তাহলে আমার বেস ভোল্টেজ লাইনে কত হবে? এই যে এইটাই যদি বেস ভোল্টেজ 13.8 কেভি হয় এই জেনারেটরের সার্কিটে, তাহলে আমার এই লাইনের দিকে বেস কত হবে? এই সাইডের বেস ভোল্টেজ, পাওয়ার তো সেম থাকবে 30 MVA হবে, কিন্তু বেস ভোল্টেজটা কত হবে সেটা বার করতে হবে। এবং এই মোটরের দিকে বেস ভোল্টেজটা কত, কেন এখানকার সব রেশিওগুলো আলাদা ভোল্টেজ রেশিও, অতএব এখানকার বেস ভোল্টেজও নির্ণয় করে নিতে হবে। সেইটা এখানে করা হয়েছে প্রথমে। তাই যদি জেনারেটরে এটা বেস ভোল্টেজ ধরে নাও, তাহলে বেস ভোল্টেজ অন দ্য লাইন সাইড হবে জেনারেটরের ভোল্টেজ ইনটু ট্রান্সফরমারের যে রেশিও, ভোল্টেজ রেশিও, জেনারেটর ভোল্টেজ ইনটু ট্রান্সফরমারের এই যে এই সাইডে চাচ্ছি তো আমি এইচটি সাইডে চাই, অর্থাৎ 115 ডিভাইডেড বাই 13.2। এটা ধরলে দেখো এই যে লাইনের 120 কেভি হয়েছে বেস ভোল্টেজ লাইন সাইডে। এখন এখানে যদি 20 কেভি 120 কেভি হয়, তাহলে মোটর সাইডে বেসটা কত হবে? এখানে 120 কেভি যদি হয়, তাহলে এই সাইডে ট্রান্সফরমার T2 এর লোড সাইডে কত আমার বেস এইসব ভোল্টেজটা হবে সেটা নির্ণয় করতে হবে আমাদের। এইটা ধরে এখানকার বেস 120 এই মাত্র নির্ণয় করলাম, অতএব মোটর সাইডে দেখো 120 ইন্টু এই T2 যে ট্রান্স রেশিও, ভোল্টেজ রেশিও, এই T2 এই সাইডে যেহেতু চাই মোটর সাইডে, অতএব এই মোটর সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই লাইন সাইডের ভোল্টেজ, এই দুটো করলে আমার
মোটরের বেস ভোল্টেজ বার হয়ে গেল, মোটর সাইডের বেস ভোল্টেজ বার হয়ে গেল। এই বেস ভোল্টেজ বার হয়ে গেলে এখন তুমি বিভিন্ন সব কম্পোনেন্টস গুলো রিঅ্যাক্টেন্স দেখো। জেনারেটরে আসো, জেনারেটরে ছিল তো আমার রিঅ্যাক্টেন্স গুলো দেওয়া ছিল, এই যে জেনারেটরে রিঅ্যাক্টেন্স দেওয়া আছে, আর এইটাই যেহেতু বেস ধরেছি অতএব এই রিঅ্যাক্টেন্স এর মান তো অপরিবর্তিত থাকবে। অতএব দেখো পজিটিভ সিকোয়েন্স, এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্টেন্স মানে পজিটিভ সিকোয়েন্স, এটা 15 পিউ 0.15 পিউ, x2 নেগেটিভ সিকোয়েন্স 0.15 এবং জিরো সিকোয়েন্সটা 0.05। আর নিউট্রালে যেটা ছিল, এই যে নিউট্রালে যে 2 ohms ছিল, এটা তো পিউতে নিতে হবে। তা সেটা দেখো এটা কিভাবে করেছি আমি। এই 2 ohms কে আমাকে ওই বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে পিউতে কনভার্ট করতে হবে। তো দেখো 2, এটা নিয়ম হলো যে 3 ইন্টু, তো নিয়ম হলো নিউট্রালের যেটা ইম্পিডেন্স এটা 3 গুণ হয়, আমরা সবসময় জানি। তা সেই 3 ইন্টু, অঙ্কটাকে একটুখানি একসঙ্গে করে ফেলেছে, সেই 3 ইন্টু উপরে হচ্ছে 2 ohms অ্যাকচুয়াল ইম্পিডেন্স আর নিচে হচ্ছে বেজ ইম্পিডেন্স। বেজ ইম্পিডেন্সটা হচ্ছে 13.8 ডিভাইড বাই 30। এই 30টা উপরে উঠে গেল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেজ ইম্পিডেন্সটা হচ্ছে 13.8 বেস কেভি স্কোয়ার ডিভাইডেড বাই বেস পাওয়ার। তার মানে 30টা থাকে নিচেতে, নিচে থেকে উপরে উঠলে এইভাবে ইকুয়েশনটা এসে দাঁড়ায়। হ্যাঁ, অঙ্কটা দাঁড়ায় এবং তাতে করে এর পিইউটা আসে 0.945। তাহলে জেনারেটরের নিউট্রাল যে রিঅ্যাক্ট্যান্স, এটা 3 দিয়ে গুণ করে আমরা অ্যাকচুয়ালি পেলাম 0.945। এখন ট্রান্সফরমার T1 আর T2 দেখতে পারো, এই দুটো একই ভ্যালু হবে। ট্রান্সফরমার T1 এবং T2 দেখো দুটোরই পাওয়ার হচ্ছে 35, এটাও 35। এখানে 13.2 কেভি, এটা 115, এ সাইডে 115। তো এখানে এটা করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এই ট্রান্সফরমারের এই যে আমাদের যে রিঅ্যাক্ট্যান্সটা দেওয়া আছে x1 x0 এই যে 0.1, এটা তো দেওয়া আছে। এটা হচ্ছে P old ইনটু V old square, V old divided by V new square into P new divided by P old। এটা করতে হবে, এটা পিউ যখন আমরা করে এসেছি তখন দেখে এসেছি। তো এখানে হচ্ছে আমরা এটা যদি করি তাহলে তুমি এখানে এসে দেখো যে 0.1 হচ্ছে পি ওল্ড, মানে ট্রান্সফরমার লিকেজ রিঅ্যাক্ট্যান্স যেটা আছে বা পজিটিভ নেগেটিভ জিরো সিগন্যাল হচ্ছে 0.1 পি ইনটু ভি বেজ ওল্ড। আমি যদি এলটি সাইডে করো, তুমি যদি এলটি সাইড বিবেচনা করে করো তাহলে এই সাইডের ওল্ডটা হচ্ছে 13.2 আর নিউটা হচ্ছে 13.8। তাহলে এই দুটোর স্কোয়ার, এই যে 13.2 13.8 এর স্কোয়ার ইনটু পি নিউ হচ্ছে 30 এমবি ডিভাইড বাই পি ওল্ড হচ্ছে 35 এমবি। এই যে পি ওল্ড হচ্ছে 35, এটা হচ্ছে পি ওল্ড। এটা আমরা পিও অনেক আগে আমরা করে এসেছি, অনেক আলোচনা এটা নিয়ে হয়ে এসছে। তুমি যদি এইচটি সাইডে করতে, মনে করো তুমি এইটাকে এইচটি সাইড ধরে করতে চাও, তাহলে একই হবে। পরীক্ষার সময় দুটো দেখানোর দরকার নেই, অত টাইম নষ্ট করার দরকার। সেখানে 0.1 ইনটু এইচটি সাইডে পি ওল্ড, ভি ওল্ড হচ্ছে 115 ডিভাইডেড বাই ভি নিউ হচ্ছে 120, এটা স্কোয়ার ইনটু পি নিউ 30 আর পি ওল্ড 35। আর অ্যাকচুয়ালি ঘটনাটা একই দাঁড়াবে। এই ট্রান্সফরমার 1 এবং 2 এই দুটোর ভ্যালু আসলে একই আর কি, ঠিক আছে। এটা করলে আমাদের এই ট্রান্সফরমার 1 আর 2 এর মান বার হলো। এখন লাইনে দেখো, লাইনের পজিটিভ নেগেটিভ, লাইনের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স আমার দাঁড়াচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এরকম। লাইনের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ দুটোর মান সমান 80 ohms করে। তো 80 ohms ডিভাইড বাই অ্যাকচুয়াল ohms ডিভাইড বাই বেজ ohms। বেজ ইম্পিডেন্সটা হচ্ছে এখানকার বেজ ভোল্টেজ, লাইন সাইডের বেজ ভোল্টেজটা আমরা জানি 120 কেভি, বার করে এসছে 120 কেভি ডিভাইড বাই 30। এই 30টা উপরে উঠে গেলে এরকম হয়, এটা 0.167 এবং x0টা যেহেতু 200 অ্যাকচুয়াল ohms ডিভাইডেড বাই বেজ ইম্পিডেন্স, এইটা করলে আবার 0.416। মোটরের আসবে 1 নম্বর মোটরের দেখো, যেটাকে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স ইজগুলো নেগেটিভ, পজিটিভ ইজগুলো নেগেটিভ, দুটি সমান মান যেহেতু মোটরের দেওয়া ভ্যালুগুলো দেওয়া, তাই হ্যাঁ এখানে ভ্যালুগুলো আমাদের দেওয়া, এটা দেওয়াটা এই সাইডে মূল এটা ছিল তোমাদের ডায়াগ্রামে। এখানে
এই সাইডে একটা শেড এসে গেছে এখন, যাই হোক। তো এখানে এইসব ভ্যালুগুলো আগে ছিল। এখান থেকেই দেখো যে আমাদের পজিটিভ মোটরের 1 নম্বর মোটরের আমার অ্যাকচুয়াল ইম্পিডেন্স PU old ইনটু V old হচ্ছে মোটরের ভোল্টেজটা 12.5, আর মোটরের নিউ বেজ হচ্ছে বেজ ভোল্টেজ 13.8 স্কয়ার ইনটু এই P নিউ মানে হচ্ছে 30 MVA নতুন বেস পাওয়ার, আর ওল্ড বেস হচ্ছে পাওয়ার হচ্ছে 20। তাহলে এইটা বার হলো। আর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা যেহেতু অরিজিনালি এটা হচ্ছে P old XP old ইনটু ওই যে আগের মতনই, আবার যেহেতু এইসব ভোল্টেজ গুলো এখানকার বেস ভোল্টেজ পুরনো আর বেস ভোল্টেজ নতুন, এই দুটো স্কয়ার ইনটু নতুন বেস পাওয়ার পুরনো বেস পাওয়ার দিয়ে গুণ দিলে এইটা আসে। আর 3 গুণ যেটা মোটরের 1 নম্বর মোটরের নিউট্রাল একটা রিঅ্যাকট্যান্স আছে, তা সেটা আগের মতন ওইভাবে করো। 3 এটাকে পরে লেখা হচ্ছে 3 ইনটু এই ZN এর, ZN এর অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা হচ্ছে 2 ohms ডিভাইড বাই বেজ ইম্পিডেন্স। এই বেজ ইম্পিডেন্স 13.8 স্কয়ার ডিভাইড বাই 30। এই 30টা উপরে উঠে গেলে এরকম হবে এবং 0.945। তার মানে জেনারেটরের এবং মোটর 1 নম্বর মোটরের দুটো নিউট্রাল যে রিঅ্যাকট্যান্স তার মান সমান দাঁড়াবে। মোটর 2 এইভাবে বার করে আসো। মোটর 2 এর যা দেওয়া ছিল, মোটর 2 এর এখানে সবই এক, শুধু তফাৎটা হচ্ছে যে 30 MVA বেস পাওয়ার নতুন, আর পুরোটা হচ্ছে 10 MVA। আগেরটা ছিল 20 MVA, এখন হচ্ছে 10 MVA। এখন 2 নম্বর মোটরে এই 0.492 এবং জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এইটা। আর নিউট্রাল যেহেতু কিছু নাই, অতএব এই 3XN যেটা 3ZN যেটা এই টার্মটা তোর এখানে ঢুকবে না। এটা হলো যেমন নাকি 1 নম্বর মোটর ঢুকছিল, জেনারেটরে ঢুকেছিল। এখন ফল্ট পাথের রেজিস্ট্যান্সটাও এখানে ক্যালকুলেট করে রেখেছে। বলছে এই যে ফল্ট গুলো প্রত্যেকটা ঘটছে কিন্তু 30 ohms-এর মধ্যে দিয়ে, তাই না? বলছে যে প্রত্যেকটা ফল্ট এখানে আছে, সেই ফল্টটা দেখো তোমরা যে 30 ohms-এর, এই যে ফল্ট থ্রু 30 ohms রেজিস্ট্যান্স, ফল্ট থ্রু 30 ohms রেজিস্ট্যান্স। তো সেই 30 ohms-টা ফল্টটা হচ্ছে কিন্তু লাইন সাইডে, বুঝতে পেরেছো তো? লাইন সাইডে এটা হচ্ছে বেস পাওয়ার, আর লাইন সাইডের বেস ভোল্টেজটা কত? 120 কেভি। তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স যেটা 30 ডিভাইডেড বাই বেস ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই 30, 30টা উপরে উঠে গেলে এই হলো আমার ফল্ট থ্রু ইম্পিডেন্সের যেটা পথের যে ইম্পিডেন্সটা সেটার পিউটা। এটা কিন্তু রেজিস্ট্যান্স, এই কথা মনে রাখবে। এখন আমি অঙ্কে আসি। অঙ্কে আসলে এখানে দেখো আমার আমি দাঁড়াও তো, এটাকে অফ করি কি করে? show a small dude speaking. আচ্ছা, এখানে এসে দেখো এই যে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স আমার দরকার হবে প্রথম। নেটওয়ার্কটা আমার ইকুইভ্যালেন্স সার্কিট দরকার, তার মধ্যে প্রথম আসছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। আমাকে ড্র করতে হবে ওই নেটওয়ার্ক, মূল নেটওয়ার্ক। তা সেখানে তুমি দেখো যে আমাদের এই জেনারেটর, তারপরে ট্রান্সফরমার T1, এইগুলো সব ভ্যালুগুলো ক্যালকুলেট করে এসেছি পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স। এটা ট্রান্সফরমার পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, যদিও 3টি সমান। তারপরে এই ফল্ট পয়েন্ট, তার ট্রান্সমিশন লাইন, মোটর ট্রান্সফরমার 2, তারপরে এই বাসবারে এসে দুটো মোটর, 1 নম্বর মোটর 2 নম্বর মোটর। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এর ইকুইভ্যালেন্স সার্কিট, সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিট। যেহেতু এটা ব্যালেন্স সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিট হবে। এখান থেকে দেখো আমার জিনিসটাকে আস্তে আস্তে ইকুইভ্যালেন্স এই সার্কিটটাকে ভেঙে ছোট করতে হবে আর কি। ফলটা এই একটা সোর্স, এই একটা সোর্স, তার মানে দুদিক দিয়ে ফল্ট কারেন্ট ফ্লো হবে নিঃসন্দেহে। তাহলে আমার ফল্ট পয়েন্ট হচ্ছে এইটা, এখানে হবে এই ব্রাঞ্চ, আর এই ব্রাঞ্চ প্যারালাল হবে। আমি এখানে এসে দেখো এই যেহেতু এই সাইডটা প্যারালাল হবে, তাহলে এইটা আর এইটা যোগ করলে হয় এইটা 0.2284, এই দুটো। আর এখানে এই দুটোকে যদি প্যারালাল করো হচ্ছে 0.164, আর তার সঙ্গে এই দুটোকে যোগ দিলে হচ্ছে 0.2454। তাহলে নেটওয়ার্কটা এরকম হলো। আরো একটু রিডিউস করলে এই দুটো যেহেতু সিরিজে আছে, তাহলে আমি এই দুটোকে লেফট হ্যান্ড সাইডটা রইলো, আর ডান দিকের এই দুটো সিরিজ করে এরকম ভ্যালুটা পাওয়া গেল। এইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্স সার্কিটের একেবারে নেট একটা ইকুইভ্যালেন্স সার্কিট। এখান থেকেই আমার
থেভেনিনস ইকুইভ্যালেন্স সার্কিটে বার করতে আমি পুরোটাই থেভেনিনস থিওরেম দিয়ে আস্তে আস্তে নেটওয়ার্কটাকে রিডিউস করে থেভেনিনস ইকুইভ্যালেন্স সার্কিটে নিয়ে যাচ্ছি। তো থেভেনিনস ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমাকে বার করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, এইটা ফল্ট পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে আমার এই দুটো ইম্পিডেন্স প্যারালালে আছে। এই ফল্টটা তো এই দিক থেকে আসবে, এই দিক থেকে, মানে দুটো ব্রাঞ্চ প্যারালালে। তাহলে প্যারালাল হলে সেখান থেকে দুটো প্যারালাল করে এই আসলো। এইটি আমার পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট। আর এটা হচ্ছে থেভেনিনস ভোল্টেজটা, এর অর্থ ফল্ট পয়েন্টের প্রিফল্ট ভোল্টেজ। এই যে ফল্ট পয়েন্টের যে হয়েছিল এখানে ফল্ট পয়েন্ট, এই ফল্ট পয়েন্টের যে ফল্ট হওয়ার আগের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত ছিল? অ্যাকচুয়াল ভোল্টেজটা ছিল আমার বেস ভোল্টেজটা এখানে কত এসেছিল? 120 কেভি, তাই না? এই যে এখানকার ভোল্টেজটা এসছে 120 কেভি, বেস ভোল্টেজ 120 কেভি। তাহলে আমার এটা হচ্ছে ভিটা হচ্ছে 1 পি। অর্থাৎ ঠিক আছে তো? এই হলো আমার এখানকার ভোল্টেজ। ওয়ানটা হচ্ছে এখান থেকে, ওয়ানটা হচ্ছে দেখো আমার এই নেটওয়ার্কের এখানে আমার ভোল্টেজটা কত, এই জায়গার ভোল্টেজটা বলছে যে প্রিফল্ট ভোল্টেজ, অ্যাকচুয়াল ভোল্টেজটা এখানে হচ্ছে 120 কেভি। প্রিফল্ট ভোল্টেজ এট দিস ফল্ট পয়েন্ট এটা হচ্ছে 120 কেভি, ঠিক আছে তো? আর এখানকার এই সাইডের বেস ভোল্টেজটা কত, সেটা তো 120 কেভি। এই যে আমরা বার করে এসেছি, বুঝতে পেরেছো তো? যেটা এই যে প্রথমেই বার করে এসেছি না, সেই অঙ্কটা এখানে এই যে লাইনের দিকে ভোল্টেজ অন দ্য লাইন সাইড 120 কেভি। তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ 120 কেভি আর বেস ভোল্টেজ 120 কেভি। তাহলে তো দুটো ভাগ দিলে অ্যাকচুয়াল ভোল্টেজ আর বেস ভোল্টেজ ভাগ দিলে তো 1 পি হয়। অর্থাৎ ধরতে পেরেছো তো? এই কারণে এটা 1 পি হলো। এই থেভেনিনস ভোল্টেজটা প্রিফল্ট ভোল্টেজের এই জায়গার ভোল্টেজটা অ্যাকচুয়ালি 1 পি হলো। তাহলে আমার পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা এইভাবে দাঁড়িয়ে গেল। এখন নেগেটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা ফরচুনেটলি একেবারে দুটো প্যারামিটার, দুই পজিটিভ এবং নেগেটিভ সবটাই সমান ম্যাগনিটিউড, সব ভ্যালুগুলো, প্যারামিটারস গুলো, পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স আর নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স সবগুলোর মান সমান। জেনারেটর, ট্রান্সফরমার, যত দুটো ট্রান্সফরমার, লাইন, তারপরে ধরো দুই মোটরের পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স সেম। তাই যদি হয় তাহলে তো এই নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সটা একদম হুবহু পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সের মতোই হচ্ছে, শুধু তফাৎ হচ্ছে এখানে কোনো সোর্স নেই, এই আর কি। তাহলে আমার নেটওয়ার্কটা এরম আসলো। এরম যদি আসে তখন তুমি রিডিউস করতে করতে ঠিক যে কায়দায় এখানে রিডিউস করেছো, এই কায়দায় রিডিউস করতে করতে একদম এক ভ্যালু তো সব একই নেটওয়ার্ক, এই ভ্যালুটা আসলে নেগেটিভ সিকোয়েন্সের ইকুইভ্যালেন্স সার্কিটে আসলো। এই যে Z2 = এই আসলো, একই মান, মান দুটো একই, 0.1 J1.146, এখানে আসলো 0.146। ঠিক আছে তো? তাহলে পজিটিভ নেগেটিভ দুটি আমরা বার করে ফেললাম। এখন আসো তোমার জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে এসে দেখো এখানে মনে রেখো নেটওয়ার্কটার, আমার প্রবলেমটার কথা মনে রেখো। বলছে যে এইটা জেনারেটরে তো নিউট্রালে একটা রিঅ্যাক্ট্যান্স আছে, এইটা কিন্তু ডেল্টা কানেক্টেড, আর T2 এর লোড সাইডে ডেল্টা কানেক্টেড। আর এই দুটো লাইন সাইডের দুই লাইন সাইডেই দেখো ওয়াই এবং নিউট্রালটা সলিডলি গ্রাউন্ডেড। এইটা যদি হয় জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা তোমার হচ্ছে, তাহলে ক্লিয়ারলি জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে জেনারেটর। এই ভ্যালু তুমি জানো, জেনারেটরের যে নিউট্রালের 3 × Zn এটা বার করে ফেলেছো, যেটা অলরেডি ক্যালকুলেট করেছে, আমি দেখে এসেছি আগে, দেখে এসেছি। এই যে জেনারেটরের, এই যে জেনারেটরের নিউট্রালে যে 3Zn এর মান 0.946, এই ভ্যালু এসেছি। জেনারেটরের 0 সেকেন্ডস 0.05, এটা আমার আগে বার করা আছে। তাহলে সেখান থেকেই এই যে নিউট্রালের রিঅ্যাক্ট্যান্স আর জেনারেটরের ওয়াইন্ডিং এর 0 সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, এখানে আসলে এখানে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং, ট্রান্সফরমারের লাইনের দিকটা ডেল্টা, এই ডেল্টাটা গ্রাউন্ডেড হয়ে গেল, তার মানে জেনারেটর সাইডটা ওপেন। এইটা হচ্ছে এখন লাইন সাইডে এসে মোটর, এটা ট্রান্সফরমার 2 এর এটা রিঅ্যাক্ট্যান্স নেগেটিভ 0 সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, লাইনের রিঅ্যাক্ট্যান্স 0 সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সফরমার 2 এর রিঅ্যাক্ট্যান্স 0 সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। তারপরে ট্রান্সফরমার 2টা মোটর সাইডে ডেল্টা কানেক্টেড, তাই মোটর সাইডে আবার এই ডেল্টা কানেক্টেডের জন্য এটা গ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে তো? এখন আসো এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা মানে হচ্ছে এই পয়েন্টটা আমি দেখাচ্ছি এখানে, হচ্ছে এই পয়েন্ট, এরকম একটা পয়েন্ট থেকে দুটো মোটর, এই বাগবার থেকে দুটো মোটর গেছে, সেই দুটোকে এখানে দেখাচ্ছে এই কায়দায়।
এই যে এখানে এসে এই লাইন থেকে পয়েন্টটা থেকে এসে এই বাসবারে এসে 1 নম্বর মোটর, এটা হচ্ছে 1 নম্বর মোটরের ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, আর 1 নম্বর মোটরের নিউট্রালের যে 3Zn হয়েছিল তার ভ্যালু এটা। আর 2 নম্বর মোটরের নিউট্রাল ওপেন হওয়ার ফলে শুধু ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্সটা দেওয়া থাকবে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, কিন্তু নিউট্রালটা ওপেন, অর্থাৎ এই মেন আমাদের রেফারেন্স লাইনের সঙ্গে গ্রাউন্ডের সঙ্গে কোনো কানেক্টেড নাই। তাহলে এই দাঁড়ালো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। তুমি এখান থেকে লক্ষ্য করো যে এই নেটওয়ার্কে জিরো জেনারেটর কিন্তু কোনো জিরো সিকোয়েন্স কারেন্টে কন্ট্রিবিউট করে না। মোটর 2 নম্বর মোটর তো নিউট্রাল ওপেন, এটা বাদ দাও, কিন্তু 1 নম্বর মোটরও কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারে না, কেন এখানে ওপেন। তাহলে এখানে যেটা হচ্ছে শুধুমাত্র জিরো সিকোয়েন্স কারেন্ট যেটা এখানে ফ্লো করবে সেটা এই দিক থেকে যাবে আর লেফট হ্যান্ড সাইড থেকে যাবে ফল্ট পয়েন্ট। তার মানে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ দুটো প্যারালাল। তা সেটা করেছি আমি এখানে, দেখেন পরেরটাই এই লেফট হ্যান্ড সাইডেরটা যেটা 0.07 রইলো, আর এই দুটো যোগ করলে হয় এই যে 0.49। এখন এখানে হচ্ছে এটা কেটে গেলেও এখানে হচ্ছে তোমার সেই ফল্ট পয়েন্টটা। তাহলে এখন এইটার থেকে এই একটা ব্রাঞ্চ আর এই একটা ব্রাঞ্চ, এইটাকে দুটো প্যারালাল করে ফেললি, এই ভ্যালু হলো, এটা হচ্ছে Z0। এই তোমার 3টে সিকোয়েন্স নেটওয়ার্ক ক্যালকুলেট করে ফেললে, পজিটিভ নেগেটিভ জিরো। এখন অঙ্ক সোজা, এরপরের অঙ্কগুলো বাকি যে সমস্ত গুলো করা সেটা অনেকটা রিলেটিভলি সহজ। সেটা কি দেখো, তুমি পজিটিভ সিকোয়েন্স নেট পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এই কম্বাইন্ড নেটওয়ার্কের আর নেট নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স তার দুটোর মান সমান, আর জিরো সিকোয়েন্স নেট জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এর মান বার করে ফেলেছো। এখন তুমি আসো 1 নম্বর প্রবলেম। তোমার প্রবলেম ছিল 1 নম্বরের লাইন টু গ্রাউন্ড ফল্ট সলিড ফল্ট, যেটা হ্যাঁ 1 নম্বর ছিল লাইন টু গ্রাউন্ড সলিড ফল্ট, মানে ফল্টের পথে কোনো ইম্পিডেন্স নাই। তাই যদি হয় তোমার ফর্মুলা এই যে দেখো এখানে আমরা অলরেডি ডিডিউস করে এসেছি। লাইন টু গ্রাউন্ড ফল্ট যদি হয় 1 নম্বরে, পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা হচ্ছে VF মানে ফল্ট পয়েন্টের প্রিফল ভোল্টেজ ডিভাইডেড বাই পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্সের, এখানে যদি রিঅ্যাকট্যান্স সব তিনটের যোগফল, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্টের পজিটিভ সিকোয়েন্স কারেন্টের ফর্মুলা এটা একেবারেই মুখস্থ রাখতে হবে। তারপরে আসলে এসব ভিএফ এর মান বসিয়ে দিল, Z1 Z2 Z0 এর মান যেটা এই ক্যালকুলেট করে আসলে এই মাত্র ভ্যালুগুলো বসিয়ে দিল। বসে দেওয়ার পরেই এই ভ্যালু বার হয়ে গেল পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান, এই যে মাইনাস জে অফ 2.78, মাইনাস জে অফ মানে 90 ডিগ্রি ল্যাগিং, এটা তো পিওর ইন্ডাকটিভ ব্রাঞ্চ, অতএব পিওর 90 ডিগ্রি ল্যাগিং কারেন্ট। আর এটা নেগেটিভ আর জিরো সিকোয়েন্স, 3 সিকোয়েন্স কারেন্টের মান এখানে সমান। তাহলে ফল্ট কারেন্টটা দাঁড়াচ্ছে, টোটাল ফল্ট কারেন্টটা দাঁড়াচ্ছে IA ইজ ইকুয়াল টু IF ইজ ইকুয়াল টু 3IA, যেটা আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট সলিড ফল্ট যখন হয়েছিল তখন আমরা এই ফর্মুলা থেকে দেখিয়ে এসেছিলাম। এটা ফল্ট কারেন্ট হচ্ছে 3IA1, অতএব এটা ফল্ট কারেন্ট। এখন এখানে এসছে এটা এটা অ্যাকচুয়াল এই পিউটা অ্যাকচুয়াল কারেন্টে ক্যালকুলেট করার চেষ্টা করেছে, যদি পরীক্ষার সময় না চায় এই পিউতে ছেড়ে দেবে, তোমরা নতুন করে অ্যাকচুয়াল কারেন্ট আর বার করে অ্যাম্পিয়ারে বার করার দরকার নেই। এখন গেল অঙ্কের মধ্যে আরেকটা পার্ট ছিল প্রত্যেকটা পার্টেই, সেটা হলো যে এই যে ফল্ট কারেন্টটা হলো আমি ক্যালকুলেট করা হলো টোটাল ফল্ট কারেন্টটা, এই টোটাল ফল্ট কারেন্টটার কত অংশ জেনারেটরের দিক থেকে আসলো, এখানে আসো পজিটিভ সিকোয়েন্স, এই যে এখানে পজিটিভ সিকোয়েন্সটা দেখো, টোটাল ফল্ট কারেন্টটা যদি করতে হয় তাহলে এই তিনটে সিকোয়েন্স কারেন্টের যোগফল আবার লাগবে। আমি প্রথমে করছি কি যে পজিটিভ সিকোয়েন্সে কারেন্টের যেটা নেট কারেন্টটা বার হলো, এই যে যেটার ভ্যালুটা হচ্ছে আমার 0.34 কত যেন একটা বার করলাম না আমরা, এই যে পয়েন্ট মাইনাস জে 2.78, এই 2.78 এর কত পোর্শন দুই দিক থেকে আসছে, এই যে কত পোর্শন, একটা পোর্শন হচ্ছে যে জেনারেটরের দিক থেকে, এই যে এই সাইডটা হচ্ছে জেনারেটরের দিক আর এই সাইডটা হচ্ছে মোটরের দিক। তার প্রশ্নটা হচ্ছে এখানে যে কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড এখান থেকে বার করতে বলছে কি যে in order to calculate fault current contribution from the generator side and from motor side, যদি দুই সাইড থেকে কত ফল্ট কারেন্ট কন্ট্রিবিউট হচ্ছে সেটা যদি ক্যালকুলেট করার দরকার হয়, তাহলে আমরা করব কি যে we will have to calculate all sequence current contribution from both sides, অর্থাৎ প্রত্যেকটা সিকোয়েন্স কারেন্টের দুই সাইড থেকে জেনারেটর এবং মোটর সাইডের কন্ট্রিবিউশন গুলো ক্যালকুলেট করতে হবে,
তারপরেই আমাদের টোটাল কারেন্টটা বার হয়, টোটাল ফল্ট কারেন্টটা বার হয়ে আসবে দুই দিক থেকে কন্ট্রিবিউশন। তো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা দেখো, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে এই যে আমি যদি এখানে আবার যাই, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক এই সেই ভেঙে ভেঙে আলটিমেটলি এখানে এসেছিল, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক IA1 মান বার করে ফেলেছে। এই I1 এর কত অংশ জ্যাটের দিক থেকে যাচ্ছে আর কত অংশ মোটরের দিক থেকে যাচ্ছে এটা ক্যালকুলেট করতে কারেন্ট ডিভিশন রুল, সেটি ক্যালকুলেট করে নিয়েছে। কথা বুঝতে পেরেছো তো? সেটাই ক্যালকুলেট করেছে যে ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড আমি নামকরণ করেছি IA1G। I1G মানে হচ্ছে এই নেগেটিভ আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইনটু এই যে সেই কারেন্ট ডিভিশনের রুল। হ্যাঁ, কারেন্ট ডিভিশনের রুলটা হচ্ছে তুমি যদি এই সাইডে চাও এই সাইডে কত কারেন্ট কন্ট্রিবিউশন জেনারেটরের দিক থেকে কত হচ্ছে সেটা চাও, তাহলে অ্যাকচুয়াল ফর এখানকার কারেন্টটা ইনটু এই অপোজিট সাইডের ইম্পিডেন্স ডিভাইডেড বাই দুই ইম্পিডেন্সের যোগফল, সেটাই করেছি এখানে, যেটা কারেন্ট ডিভিশন রুলের ফর্মুলা আছে তোমরা করে এসছো আগে, সেটা করে এখানে কারেন্ট ডিভিশন রুল দিয়ে বার হয়ে গেল। এখন যদি মোটর সাইডে হয় তাহলে অ্যাকচুয়াল কারেন্ট থেকে এই জেনারেটর কত কন্ট্রিবিউট করেছে সেটা বিয়োগ দিলেই বার হয়ে যাবে, অথবা এই ফর্মুলা আবার ধরে এখানে তোমরা বার করে ফেলতে পারো। তখন হবে কি, এটা বার করতে গেলে 2.78 ইন্টু এই 0.2284 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল, এইটা হবে। তো যাই হোক, এখানে টোটাল কারেন্টটা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট থেকে জেনারেটরের কন্ট্রিবিউশন বাদ দিলেই মোটরের পজিটিভ সিকোয়েন্স কারেন্টের কন্ট্রিবিউশন বাদ দিলে এইভাবে নেগেটিভ সিকোয়েন্সের মান দুটো সমান হবে, কারণ যেহেতু পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স গুলো পজিটিভ সিকোয়েন্সের নেগেটিভ সিকোয়েন্সের মানও সমান, কারেন্টের মানও সমান, আর সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো রিঅ্যাকট্যান্স গুলো সব সমান। তার মানে এখানে একই জিনিস দাঁড়াবে যে নেগেটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স জেনারেটর সাইড থেকেও এই ভ্যালু হবে, এই ভ্যালুটা হবে, এবং মোটরের দিক থেকেও এই একই ভ্যালু হবে, যেহেতু ভ্যালু গুলো সব কারেন্টের মান অপরিবর্তিত পজিটিভ নেগেটিভ, আর সিকোয়েন্স কম্পোনেন্টস গুলো সিকোয়েন্স ইম্পিডেন্স গুলোর মানও সমান। এই হয়ে গেল। এখন জিরো সিকোয়েন্সে আসো, জিরো সিকোয়েন্সে যদি আসো তাহলে জিরো সিকোয়েন্সে বার করতে গেলে আবার দেখো জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটায় আসো তুমি, একই জিনিসের এখানে এই জায়গাটা, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। এখানে IA0 ফ্লো করছিল, IA0, IA0 জেনারেটর সাইড হচ্ছে এইটা, আর এটা হচ্ছে মোটর সাইড। তাহলে এইটা বার করতে গেলে জেনারেটর সাইড থেকে বার করতে গেলে এইটা, এই কারেন্টটা IA0 ইনটু এইটা ইম্পিডেন্স ডিভাইডেড বাই দুটো যোগফল, ঠিক আছে? তো সেটা করা হয়েছে এখানে। এই যে এই যে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের কারেন্টের মান যেহেতু সমান, এইটা ইনটু এই যে মোটর সাইডের রিঅ্যাকট্যান্স আর মোটর আর জেনারেটর সাইডের দুটো যোগফল, এই হলো। আর মোটর সাইডের যদি IA1 IA0M আর IA0G এটা বলি, IA0M এর মোটরের দিক থেকে বার করতে গেলে এই মূল কারেন্টটা থেকে IA0 থেকে এই কন্ট্রিবিউশনটা বিয়োগ দিলেই বার হয়ে যাবে। তাহলে তোমার হাতে এখন জেনারেটরের দিক থেকে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের মান হাতে আছে, মোটরের দিক থেকে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের মান হাতে আছে। তা তুমি যদি যোগ দাও যে ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড, তাহলে হচ্ছে কি তুমি এই যে IAG ফল্ট কারেন্ট IAG মানে টোটাল ফল্ট কারেন্ট জেনারেটর দিক থেকে আসা, সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট জেনারেটর দিক থেকে, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট জেনারেটর দিক থেকে, আর জিরো সিকোয়েন্স কারেন্ট মোটরের দিক থেকে। এই জেনারেটর তিনটি জেনারেটর পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স জিরো সিকোয়েন্স জেনারেটর দিকে তিনটে যোগ দিতে হবে, যোগ দিলে তুমি পেয়ে যাবে। আর মোটরের দিকটাও তাই, মোটরের গুলো তিনটে, তার মানে এখানে দাঁড়াচ্ছে মোটরের হচ্ছে এই একটা IA1M IA2M এইটা দুটো সমান, আর IA0M এইটা, এই তিনটে যোগ দিলে IA যেটা মোটরের দিক থেকে সেটা এখানে কেটে গেছে, সেটা বার হয়ে আসবে। যে মোটরের দিক থেকে M এখানে দেখাচ্ছে ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম মোটর সাইড, এই যে তিনটে কারেন্টের যোগফল, এটা তাহলে বার হয়ে গেল তোমার ফল্ট সলিড ফল্টের বেলায়। ফল্টটা যদি থ্রু ইম্পিডেন্স হয় তাহলে কি হবে, কিভাবে অঙ্কটা পরিবর্তন হবে সেটা একটু দেখে নাও। সেটাকে আর কোনো সেটা হচ্ছে যে
ফর্মুলা সব দেখো, এই যে 30 ohms পজিটিভ সেন্স কারেন্ট হচ্ছে ফ্রি ফল ভোল্টেজ 4 পয়েন্টে ডিভাইড বাই পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স প্লাস ফল পথের যে ইম্পিডেন্স তার 3 গুণ। এখানে ইম্পিডেন্সটা এখানে রেজিস্ট্যান্স। তাহলে দেখো ভ্যালুগুলো বসাও, পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স প্লাস 3 ইনটু এই যে সেই ফল পথের যে রিঅ্যাকট্যান্স যেটা বার করে নিয়ে এসেছে, রিঅ্যাকট্যান্স না রেজিস্ট্যান্স, এটা কিন্তু রেজিস্টিভ কম্পোনেন্ট। এটা ক্যালকুলেট করলে এরকম একটা ভ্যালু পাচ্ছে। এটা 90 ডিগ্রি ল্যাগিং না, যেহেতু একটা রেজিস্টিভ কম্পোনেন্ট আছে, 90 ডিগ্রি থেকে কম, মাইনাস 62.4 ডিগ্রি ল্যাগ করছে ভোল্টেজকে। তাহলে ফল্ট কারেন্টটা বার হয়ে গেল, এটা 3 গুণ। এখন কন্ট্রিবিউশন, যেটার দুই দিক থেকে কন্ট্রিবিউশন যদি চাও এই অঙ্কের, একদম হুবহু এই যে এখানে যে ফর্মুলা গুলো করে এসছো, যেভাবে করে এসছো দুই সাইডের এটাকে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের কন্ট্রিবিউশন, এই যে এখানে যেভাবে হলো একদম একইভাবে, শুধু ফল্ট পথের একটা ইম্পিডেন্স এখানে ঢুকবে এই থ্রু ইম্পিডেন্স হলে, বুঝতে পেরেছো তো? ফল্ট পথের একটা ইম্পিডেন্স ঢুকবে, আর কিচ্ছু না, ফল্ট পথের একটা ইম্পিডেন্স ঢুকবে। এই হয়ে গেল। তাহলে আমার কন্ট্রিবিউশনটা দুই সাইডে যদি থ্রু ইম্পিডেন্স হয়। তারপরে এসছে 3 নম্বর পার্টে লাইন টু লাইন ফর সলিড। জাস্ট ফর্মুলা বসিয়ে দেওয়া, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইজ ইকুয়াল টু VF ডিভাইড বাই Z1 প্লাস Z2 বাই X1 প্লাস X2। এই ফর্মুলা আমরা ডিডিউস করে এসেছি, মান বসিয়ে দেওয়া হয়েছে, পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান বাড়া হয়েছে। আর এই নেচারের ফল্টের কারণে আমরা জানি পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্সের মান সমান কিন্তু অপোজিট ইন সাইন। এই যেমন IA1 ইজ ইকুয়াল টু মাইনাস IA2 হবে। তাহলে IA1 IA2 মান জানা হয়ে গেল। এখন IA0 তো নাই, আমরা জানি জিরো সিকোয়েন্স কারেন্ট, যেহেতু এখানে ফল্ট ইনভলভ নেই গ্রাউন্ডে, অতএব কোনো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই, কিছুই নাই। অতএব আমাদের ফল্ট কারেন্টটা হবে এই যে এইটা, IF ইজ ইকুয়াল টু IB অথবা মাইনাস IC। তো সেখান থেকে দেখো IB আমরা বার করেছি, এই যে IB এর মান বসিয়েছে স্কোয়ার IA1 প্লাস IA2 প্লাস IA0। এখন এখানে A স্কোয়ার ইন্টু IA1 এর মান বসাও, তারপরে প্লাস A ইন্টু IA2 এর মান বসাও। IA1 হচ্ছে মাইনাস J3.42, আর এখানে IA2 হচ্ছে যে মাইনাস, এটা মাইনাস আসছে এই জন্য মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস হয়ে গেছে। আর IA0 0 এই ভ্যালু, এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি এইটা তার ম্যাগনিটিউড। যদি কন্ট্রিবিউশন বার করার দরকার হয়, এটা তো সলিড ফল্ট, এইভাবে কন্ট্রিবিউশন বার করতে হলে একদম দুই যে নেটওয়ার্ক হলো, এই দুই নেটওয়ার্কের দুই দিক থেকে কারেন্টটা বার করতে হবে। এই যে জাস্ট এখানেই আসবে তখন, এই যে পজিটিভ আর নেগেটিভ, এখানে তো কিছু না, এই যে পজিটিভ আর নেগেটিভ, এখানে পজিটিভ আর নেগেটিভ এর একটু সমান। এখানে IA2 এর মান, আমাদের লাইন টু লাইন ফল্টের I1 IA2 এইসব মানগুলো আলাদা। এখানে IA1 যদি ধরো লাইন টু লাইন ফল্টে, এই ডিভিশন করে ভাগ করে নেবে কত জেনারেটর থেকে আসছে কত মোটর থেকে আসছে। এইভাবে তোমাদেরকে করার জন্যই এখানে বলে দিয়েছি, যার ফলে আমি করে এখানে দেখাইনি, একটা উদাহরণ দিয়েছি, একই ফর্মুলা এগোবে আর কি সব। তাহলে আমার কন্ট্রিবিউশন এখানে একটু বার করেও দিয়েছে আর কি। দেখো এই কন্ট্রিবিউশনটা ফ্রম ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড এন্ড মোটর সাইড, এইটুকু অন্তত এখানে বোধহয় দেখিয়েছে। এই যে IA1G, এটা হচ্ছে IA1 ফল্ট কারেন্ট IA1 ইনটু ওই যে কারেন্ট ডিভিশন রুল আর কি, জেনারেটর সাইডের উল্টো দিকে যেটা মোটর সাইডের রিঅ্যাকট্যান্স ডিভাইড বাই দুই রিঅ্যাকট্যান্সের যোগফল। এই হলো আমার জেনারেটর দিক থেকে কন্ট্রিবিউশন, আর মোটরের দিক থেকে কন্ট্রিবিউশন, এই দুটোর বিয়োগফল। ঠিক আছে তো? মোটরের দিক থেকে কন্ট্রিবিউশনটা হচ্ছে আমার এই অ্যাকচুয়াল কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট থেকে আমার অ্যাকচুয়াল কারেন্ট থেকে এইটা বিয়োগ দিলেই আমার মোটর কত কন্ট্রিবিউট করছে বার হয়ে গেল। এখন এরা যেই বার হয়ে গেল তখন কন্ট্রিবিউশন এইভাবে আসবে, ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড, হ্যাঁ, ফ্রম জেনারেটর সাইড। হ্যাঁ ববি, আমি একটা ক্লাস শেষ করে তোমাকে কল ব্যাক করবো। হ্যাঁ, ও আজকে কি মিটিং আছে নাকি?
ওহো, আমি তো ক্লাসে আছি। আচ্ছা, তাহলে আমি ঢুকবো না, আমি ক্লাসটা সেরেই তারপরে নাই ঢুকবো না, ঠিক আছে? অল্প খানিকক্ষণ আছে। আচ্ছা, তাহলে ফর কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেটার সাইড এইটা গেল আইবিজি মানেই হচ্ছে এই যে আইবিজি মানে হচ্ছে আইবির ফর্মুলা স্কোয়ার IA1 প্লাস IA2 আর IA0 তো 0। এখানে ভ্যালুগুলো বসালেই আমার সব মান বার হয়ে যাবে। এবং ফর কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম মোটর সাইডটা হচ্ছে স্কোয়ার IA1 প্লাস এই যে এই জিনিসটা মোটর সাইডের কন্ট্রিবিউশন। তাহলে আমার এখান থেকে দুটো মোটরের দুই সাইড থেকে কন্ট্রিবিউশন বার হয়ে গেল। যদি ফলটা থ্রু ইম্পিডেন্স হয় তাহলে ইকুয়েশনটা এখানে এইভাবে বদলাবে। হ্যাঁ, ইকুয়েশনটার মধ্যে আগে দেখো শুধু সলিড যখন ফল্ট হয়েছিল ফ্রি ফল ভোল্টেজ ডিভাইড বাই Z1 প্লাস Z2 প্লাস ZF। এই ZF-টা এখানে নতুন ঢুকবে থ্রু ইম্পিডেন্সের জন্য। এই যে ZF এর মান এখানে আছে, এখানে 3ZF নাই, থ্রু ZF। অতএব এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে এই আমাদের IA1 এর মান বার হয়ে আসলো, ঠিক আছে? তো IA1 এর মান বার হয়ে আসলো। এখন IA1 এর মান বার হয়ে গেলেই আমার এখান থেকে দেখো IA2 এর মানও ওই একই হবে, শুধু মাইনাস হবে একটা, বুঝতে পেরেছো তো? IA2 এর মান হবে শুধু মাইনাস অফ ভ্যালু IA2 এর মান। তাহলে IA1 আর IA2 মান জানা হলো। তাহলে এখান থেকে দেখো এই যে IB মানে হচ্ছে স্কোয়ার IA1 প্লাস IA2। সুতরাং এইটা হচ্ছে এইসব ভ্যালুগুলো বসিয়ে দিয়েছে। স্কোয়ার মানে হচ্ছে এই যে 1 240 ডিগ্রি, ঠিক আছে? তো এইটা আর প্লাস IA2 এর মান হচ্ছে এই যে এইটা বসিয়ে দিলে ফল্ট কারেন্টের মান বার হয়ে গেল। আর কন্ট্রিবিউশন বার করতে গেলে ওই যে আগের যে ফর্মুলা আমরা ধরে চলে এসেছি একদম একই ফর্মুলা। এবং লাইন টু গ্রাউন্ড ফল্ট, সলিড ফল্ট যদি হয় তাহলে এই ফর্মুলা আমরা আগে রিডিউস করে এসেছি। তাহলে সেখান থেকে আমাদের মান বার হয়ে, যেসব ভ্যালুগুলো আমাদের জানা, মান বার হয়ে যাবে। মান বার হয়ে গেলে আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান বার হলো। সেখান থেকে আমরা জানি VA1 সমান হচ্ছে VF মাইনাস IA1 Z1। এই যে VA1 এর মান বার হলো। আর আমরা জানি VA1 VA2 VA0 সমান সমান তিনটে মান এই ক্যাটাগরির ফল্টে। অতএব VA2 মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা, এখান থেকে IA2 মান বার হয়ে যাচ্ছে। VA0 মানে হচ্ছে মাইনাস IA0 Z0, এর ভ্যালুটা এইটা, এখান থেকে IA0 মান বার হচ্ছে। বার হয়ে গেলে ফল্ট কারেন্টটা হচ্ছে IF ইজ ইকুয়াল টু IB প্লাস IC, এবং এইটা সমান হচ্ছে 3IA0। তা IA0 যেহেতু বার হয়ে গেছে, 3 দিয়ে গুণ দিলে আমার টোটাল ফল্ট কারেন্ট বার হয়ে যাবে। এই ফর্মুলাটা কি করে আসলো এইটা বোঝানোর জন্য আমরা এখানে এই নিয়ে এসেছি। দেখো IF-টা হচ্ছে আমার IB প্লাস IC, তো এটা হচ্ছে IB-র ফর্মুলা আর এটা হচ্ছে IC-র ফর্মুলা। দুটো বসাও, এখান থেকে IA1 কমন নাও, এই যে A প্লাস স্কোয়ার, আর এটা হচ্ছে A2 কমন নিলে A প্লাস স্কোয়ার প্লাস 2IA0। এই ইকুয়েশনটা দেখো, আলটিমেটলি এটা 3IA0 এর সঙ্গে সমান হবে, ঠিক আছে? তো এই 3IA0, তার মানে ফল্ট কারেন্টটা নির্ণয় করাটা খুব সহজ। যদি IA0 বার হয়ে যায় তাহলে ফল্ট কারেন্ট বার। এইটা গেল। আর ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশনটা আমি এখানে আর দেখাবো না, মানে এটা ডিটেলসটা যেহেতু আমার এই ক্যাটাগরির ফল্ট থ্রু ইম্পিডেন্স ওই মানে ফর্মুলাগুলো সব সেম, বুঝতে পেরেছো? একদম কন্ট্রিবিউশনটা যদি বার করতে হয় তাহলে একেবারে পজিটিভ সেন্স কারেন্টের মান বার হয়েছে ওই ফর্মুলা দিয়ে ফেলে দেবো, এই ইকুয়েশন এই কার্ভে যে এই যে কার্ভে এখানে এটাই হচ্ছে যে পজিটিভ সিগন্যালস নেটওয়ার্কের ইকুয়েশনটা। এখানে এই সাইডে জেনারেটর সাইড, এটা মোটর সাইড। এই যেভাবে আমি কারেন্ট ডিভিশন করে করে কন্ট্রিবিউশন গুলো বার করে এসেছি, এখানে সেইভাবে কন্ট্রিবিউশনটা বার করে নেব। তো আমি যেহেতু ভিসি সাহেব আমাকে আরেকটা মিটিং এর জন্য ডাকছেন, আমি এখানেই আজকের মতন শেষ করে দিই। আমি দেখি তোমাদেরকে পরে আমি পাঠিয়ে দেবো আর কি, ঠিক আছে? তো এটা আমি স্টপ